আসলে একটা জাতি কতবার স্বাধীন হতে পারে? আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947 হয়েছে, 1971 হয়েছে, 2024 হয়েছে। শুভেন্দু বাবুকে থামান, মোদী সরকারের উদ্দেশ্যে সংসদে GM সিরাজ। সেভেন সিস্টার্স চূর্ণ বিচূর্ণ করে ফেলবো কেন বলছেন? শুভেন্দু যদি রংপুর নেওয়ার কথা ভাবে, আমরা কলকাতা নিয়ে নেব। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠা। আগামীতে বাংলাদেশের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে, তার জন্য দায়ী হয়ে থাকবে বাংলাদেশের এই বিপ্লবের সিরিজ। একটা দেশের কতবার স্বাধীনতা দিবস হতে পারে, মানে উদযাপন প্রতি বছর বছর হতে পারে, কিন্তু সেই উদযাপনের দিনটি কটা হতে পারে? হঠাৎ কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে বাংলাদেশ তেমনই একটি দেশ যে দেশ বারবার নিজেদের মুক্তি দিবস, স্বাধীনতা দিবস, ফ্রিডম ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই সমস্ত বিভিন্ন আখ্যায় ব্যাখ্যায় তাদের দিন তারিখ বদলে যায়। তারাই বলেন যে আমরা 1947-এ স্বাধীন হয়েছি, আবার তারাই বলেন আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার তারাই বলেন আমরা 2024-এ স্বাধীন হয়েছি। আসলে একটা জাতি কতবার স্বাধীন হতে পারে? ছেড়ে দিন সমস্ত স্বাধীনতা, তাকে তুলে রাখি। এবার বাংলাদেশে আবারও একটা বিপ্লবের ডাক দিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেই বিপ্লবে আবার অংশগ্রহণ করছেন রাশেদ প্রধান নামে এই একজন ব্যক্তি। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা। আর সেই বিপ্লবে এবার অংশ নিতে মুখিয়ে রয়েছেন কর্নেল অলি আহমেদ। কেন বলছি? তার কারণ প্রত্যেকের গলায় এখন ভিন্ন সুর। কেউ কেউ এদের মধ্যে সেই সময়, মানে এই যে ভোট হলো ফেব্রুয়ারি মাসে, সেই সময় বিএনপির পাশে ছিল, আবার কেউ কেউ বিএনপির অপোজিটে, মানে জামায়াতে ইসলামের সঙ্গে ছিল, এনসিপির সঙ্গে। কিন্তু আজ প্রায় প্রত্যেকটা পার্টি দেখা যাচ্ছে বাংলাদেশের তারা বিএনপির থেকে দূরত্ব তৈরি করছে। কেন? কারণ তারা একটা বোঝানোর চেষ্টা করছে যে বিএনপির সঙ্গে ভারতের সখ্যতা একদম মাখনের মতন সম্পর্ক, তাই বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করো, নতুন একটি বিপ্লবের ডাক দাও, বাংলাদেশকে আবার একটা স্বাধীনতা দিবস উপহার দাও, আর সেখান থেকে নিজের নাম খোদাই করো এবং নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। আর এইসব করতে গেলে কি করতে হবে? ওই একটাই ফর্মুলা, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখতে হবে, ভারত বিদ্বেষী মন্তব্য ইতিউতি করে বেড়াতে হবে। তার ফলে কি হবে? তার ফলে দেশের জনগণের ব্রেন ওয়াশ করানো যাবে, আর তাদেরকে ভুল বুঝিয়ে সমর্থন আদায় করা যাবে। আর সেখানে দাঁড়িয়ে সব থেকে বিপরীত মেরুতে অবস্থান করে একটি বিতর্কিত মন্তব্য করেছেন বটে, কিন্তু তিনি ভুল কিছু বলেননি। তিনি হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী চৈতালি চক্রবর্তী। প্রথমে আমি প্রত্যেকের পরিচয় দিয়ে দিলাম, এবার প্রত্যেকের যে চরিত্র, কি কারণে তারা এই শিরোনামে উঠে আসলো, সেটাও আস্তে আস্তে পরিচয় আপনাদের সঙ্গে করাবো। যে বাংলাদেশকে দেখা গেছিল 2024-এর 5ই আগস্টের পর যে একেবারে এক হয়ে গেছে, মানে শাসক বলতে কিছু ছিল না, আওয়ামী লীগ চলে গেছিল, আর সমস্ত বিরোধী দল মিলে তারা একটা সুন্দর বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তোলার শপথ গড়েছিল। একটা সময় তো জামায়াতে ইসলাম এবং প্রত্যেকটা দল বিএনপির পাশে গিয়ে বসেছিল যে দাদা আপনিই করুন, তারেক রহমানকে বলেছিল সরকার গঠন করুন, আমরা প্রত্যেকে আপনার সঙ্গে রয়েছি, এই দেশে কোনো বিরোধী দল থাকবে না। বলছে তারা কি আবার হয় নাকি? সংবিধান অনুযায়ী তো নির্বাচন করাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এক মঞ্চে এক জায়গায় এসে একটা সোনার বাংলাদেশ গড়ার শপথ গড়েছিল, আজ তারা ডিভাইডেড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, দিকভ্রষ্ট হয়ে গেছে। কি করবে তাদের মাথায় কিছু ঢুকছে না। তার কারণ, সবচেয়ে বড় কারণ, বাংলাদেশের প্রতিবেশী ভূখণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসার পর আর কি হলো? বাংলাদেশের যে সমস্ত রাজ্য ঘিরে রয়েছে বাংলাদেশকে, ভারতের প্রতিটি রাজ্যেই এখন বিজেপির শাসন, আর সেখান থেকেই দিকভ্রষ্ট হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। কেন এতগুলো কথা বললাম? এরপর আপনাদের একে একে উদাহরণগুলো তুলে ধরছি। প্রথমেই চলুন আপনাদের দেখাই, বাংলাদেশের সংসদ এখন উত্তাল হয়ে উঠেছে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে। সেই সংসদে এখন স্লোগান উঠছে যে শুভেন্দু অধিকারীকে থামান, শুভেন্দু বাবুকে থামান, মোদী সরকারের উদ্দেশ্যে সংসদে GM সিরাজ। কে এই GM সিরাজ? বলছে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চায়। উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য GM সিরাজ বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি, সবই নয়, একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। কাকে বলছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার আবেদন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামান। কিন্তু তিনি কি দৌড়টা শুরু করেছেন? চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজি। বলছে বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, মানে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তিনি বলছেন, উদ্দেশ্য করে যে শুভেন্দু অধিকারী দিচ্ছেন, এই বক্তব্য ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে। কিন্তু সেই বক্তব্যগুলো অ্যাকচুয়ালি কি?
তিনি বলতে পারেননি, অন্তত বাংলাদেশের সংসদে সে রেকর্ড হয়নি। কিন্তু তিনি এমন বক্তব্য দিচ্ছেন যাতে ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে, এই মন্তব্য তিনি করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন সেটা তিনি উল্লেখ করেননি, খুব সূক্ষ্মভাবে খেলে গেছেন। তারপর দেখুন, বলছে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মন্তব্য করে জিএম সিরাজ বলেন, আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। প্রতিবেশীকে অস্বীকার করা যায় না উল্লেখ করে জিএম সিরাজ বলেন, দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের এই প্রতিবেশীর সম্পর্কের কোনো ডিভোর্স হতে পারে না। তার কারণ প্রতিবেশী আপনি নির্ধারণ করেন না। আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন। একদম যুক্তিসম্মত বৈজ্ঞানিক সম্মত কথা তিনি বলেছেন সংসদে দাঁড়িয়ে, কিন্তু যে কথাগুলোর প্রেক্ষিতে তিনি বলেছেন শুভেন্দু অধিকারীকে থামান, তার জন্যই নাকি ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে, এটা তিনি বলেছেন অ্যাকচুয়ালি এই কারণে যাতে বাংলাদেশের সংসদে বিরোধী সাংসদরা মানে সংসদ সদস্যরা যাতে তেড়ে ফুরে না আসে তার দিকে, ড্যামেজ কন্ট্রোল করার জন্য, মানে দেখানোর চেষ্টা, দেখুন আমরাও ভারত বিরোধিতা করি। আদৌ তো ভারত বিরোধিতা করে সেটা ওপরে বোঝাই যায়, কিন্তু সংসদে দাঁড়িয়ে এমন একটা তার ভান যে শুভেন্দু অধিকারীকে থামান, দেখানোর চেষ্টা যে দেখুন আমরা কতটা ভারত বিরোধিতা করছি, কতটা বিজেপি বিরোধিতা করছি, এবং মানে বিজেপির মুখ্যমন্ত্রীকে থামানোর জন্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীকে তিনি এই আবেদন করছেন কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে। ভাবুন, আমার দরকার মিষ্টি জল, তার জন্য আমি নদীতে না গিয়ে চলে গেলাম সমুদ্রে, এবং সেখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আমাকে মিষ্টি জল পান করিয়ে দাও, এমন একটা ব্যাপার। যাই হোক, এরপর দেখুন তার এই বক্তব্য যখন ভাইরাল হয়, একদম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তারপর থেকেই বিএনপি বিরোধী একটি মানসিকতা উদ্ঘাটিত হতে থাকে কোথায়? বাংলাদেশের অন্দরে। সেখানে এবার প্রত্যেকটা রাজনৈতিক দলের, যেমন এই হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র এবং সহসভাপতি না কি সব পদে রয়েছে, তিনি বলেছেন যে সেভেন সিস্টার্স চূর্ণ বিচূর্ণ করে ফেলার হুঁশিয়ারি রাশেদ প্রধানের। এনার নাম হচ্ছে রাশেদ প্রধান। মানে তিনি একটা কথার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছেন, প্রথমত যে রংপুর কিনে ফেলছে ভারত, এমন একটা রব বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কেন ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে আমি আপনাদের একটা বিস্তারিত তথ্য দিয়ে এপিসোড আপনাদের জন্য আমি করেছি, অবশ্যই সেটা দেখবেন। যদি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দেবো, অবশ্যই দেখে নেবেন। কেন রংপুরকে নিয়ে এখন বেশি মাতামাতি করছে বাংলাদেশের মিডিয়াগুলো? কেন বলছে যে রংপুর ভারত কিনে নেবে, যদি ভারতকে বাংলাদেশ রংপুর বিক্রি না করে তাহলে সামরিক অভিযান করবে? কেন বলছে বাংলাদেশ মিডিয়াগুলি? এটার কোনো বাস্তব ভিত্তি আছে হ্যাঁ কিনা সেটা অবশ্যই আপনারা সেই ভিডিও দেখলে জানতে পারবেন। প্রথমত সেই বক্তব্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক কথা। আরো একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যেখানে আমি বললাম না বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী, তিনি একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। হ্যাঁ, বিতর্কিত, কিন্তু কেন করেছেন সেটাও দেখার বিষয় রয়েছে, সে বিষয়ে আমি আসবো। কিন্তু তার যে মন্তব্য, সেই মন্তব্যটাকেও তিনি টেনে একটা বক্তব্য রাখেন, পাল্টা বক্তব্য, যেই বক্তব্যে উঠে আসে যে বলছেন তিনি সেভেন সিস্টার্স চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। কেন বলছেন, তিনি কি বলেছিলেন অ্যাকচুয়ালি, একবার বক্তব্যটা শুনুন। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947 হয়েছে, 1971 হয়েছে, 2024 হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে, নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার, আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের সেভেন সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনলেন, এই রাশেদ প্রধান যে দলের মুখপাত্র, সেই জাকপা ভোটের সময় ওই 11 দলীয় যে জাতীয় ঐক্য কিসব একটা হয়েছিল না জামায়াতে ইসলামের নেতৃত্বাধীনে, সেই জাতীয় ঐক্যের একটা সদস্য ছিল জাকপা, যার মুখপাত্র হচ্ছে রাশেদ প্রধান। এখনো তিনি বিএনপি বিরোধী। অন্যদিকে দেখুন কর্নেল অলি আহমেদ, তিনি এলডিপির চেয়ারম্যান এবং প্রাক্তন সেনাকর্তা। এই মুহূর্তে মানে ভোটের সময় তিনি ছিলেন বিএনপির সঙ্গে, মানে ওই জামায়াতে ইসলামের যে 11 দলীয় জাতীয় ঐক্যের বিরুদ্ধে ছিলেন। কিন্তু এখন তার যে সমস্ত সাম্প্রতিককালে বক্তব্য ভাইরাল হচ্ছে, তা শুনে বোঝা যাচ্ছে তিনি একটু বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। আর সেই দূরত্ব তৈরি করার সঙ্গে সঙ্গে তিনি কিছু আলটপকা মন্তব্য করে ফেলেছেন। কেন? কারণ নতুন করে নেতা হতে হবে, নতুন করে বিপ্লব করতে হবে, আর নতুন করে ভারত বিরোধী মন্তব্য করে নিজেকে
নিজের সমর্থন জোগাড় করতে হবে। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন শুভেন্দু যদি রংপুর নেওয়ার কথা ভাবে আমরা কলকাতা নিয়ে নেব। ভাবুন কত বড় কথা, কত বড় কথা। কিন্তু শুভেন্দু অধিকারী রংপুর নিয়ে নেবেন এই মন্তব্য কবে করেছিলেন আমি জানি না, তবে ইনি যে এই কথাটা বলেছেন সেই ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। দেখুন, ক্যালকাটার এই সার শুভেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেবো তোমার ক্যালকাটা নিয়ে যাব। এভাবে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে মন্তব্য, বক্তব্য, টিপ্পণী এ সমস্ত তো চলছেই। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে যারা বসবাসকারী হিন্দু, বিশেষ করে সংখ্যালঘু অমুসলিম, তাদের বিরুদ্ধেও কিন্তু অকথিত অত্যাচার হয়েই চলেছে। গত বেশ কয়েকটি এপিসোডে আমি আপনাদের সেই সমস্ত উদাহরণ তুলে ধরে দেখিয়েছি যে কিভাবে সরকার নিশ্চুপ হয়ে আছে আর বাংলাদেশে একতরফা সংখ্যালঘু হিন্দুদের ওপর, সংখ্যালঘু অমুসলিমদের ওপর অত্যাচার চলছে। জানেন না, গাইবান্ধাতে রামের মূর্তি স্থাপন করতে দেওয়া হচ্ছে না, তার বদলে মানে তার প্রতিবাদে তারা সেখানে মৌলবাদী জিগির তুলছে। আর তার প্রতিবাদে যদি সনাতনী হিন্দুরা ঢাকার রাস্তায় নামে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিক্ষোভকারীদের, প্রতিবাদকারীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ দিয়ে। এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী তিনি একটি বিশাল বড় মন্তব্য করে ফেলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠা করা দরকার এবং এর জন্য তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। কেন দিয়েছেন সেটা এই ছোট্ট একটি স্তব করলেই পরিষ্কার হয়ে যায়। আমার দেশ করছে, আপনারা জানেন আমার দেশ কার পত্রিকা, জাতীয়তাবাদী পত্রিকা বলা হয় বাংলাদেশে, কিন্তু কেমন জাতীয়তাবাদী সেটা আপনারা প্রত্যেকেই জানেন, যে কিনা হাদি খুনের সঙ্গে জড়িত ছিল এই আমার দেশ পত্রিকার সম্পাদক। দেখুন কি বলছি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী তিনি বলেছেন আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, অবশ্যই বাংলাদেশ মুসলিমদেরও, বাংলাদেশ হিন্দুদেরও। যারা বলছে যে এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে সংখ্যালঘুদের লাথ মেরে কলকাতায় পাঠিয়ে দেবো, ইন্ডিয়ায় পাঠিয়ে দেবো, তারা কখনো সত্যিকারের বাংলাদেশি হতে পারে না বলেই আমার বিশ্বাস। তাই চৈতালি চক্রবর্তী বলছেন যে আমি এই আদি বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ গড়ব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না। তিনি এটাও কিন্তু বলেছেন যে আমরা সেটা চাই না। মানে তিনি কেন বলছেন এই কথাটা সেটা কিন্তু পর্যবেক্ষণ করা দরকার। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে একসময় সেটাই হবে। মানে এই মুহূর্তে যেভাবে মৌলবাদীদের, উগ্রপন্থীদের চাষ হচ্ছে বলতে পারেন বাংলাদেশে, সেটাকে ঠেকানোর জন্য যখন দেওয়ালে পিঠ থেকে যাবে সনাতনী হিন্দুদের, তখন কিন্তু তারা ব্যাকফায়ার করবে। আর যদি ব্যাকফায়ার করে, বলা যায় না অদূর ভবিষ্যতে রংপুর, চট্টগ্রাম হয়তো হিন্দু প্রদেশ ঘোষণাও করতে হতে পারে বাংলাদেশ সরকারকে। না জানি এই দুটো প্রদেশ, এই দুটো বিভাগ না অন্য কোনো দেশের সঙ্গে, ভারতের সঙ্গে না জুড়ে যায়। তার জন্য কিন্তু দায়ী থাকবে বাংলাদেশের এই সমস্ত সরকার এবং বিরোধী পক্ষরা। দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের চিকেন স্নেক নিয়ে, ওই যে বলছে না সেভেন সিস্টার্স চূর্ণ বিচূর্ণ করে দেবো আর চিকেন স্নেক আমরা নিয়ে নেব, চিকেন স্নেককে নিয়ে কিন্তু আমাদের একটা আশঙ্কা অনেক দিন থেকেই ছিল এবং সেটাকে ঘিরে কিন্তু সামরিক যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু ইতিমধ্যে হয়ে চলেছে এবং আগামী দিনেও হবে। ইতিমধ্যেই শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড রেল যে প্রকল্প শুরু হতে চলেছে সেটা শোনার পরেই মাথায় বজ্রাঘাত করেছে জামায়াতে ইসলামের, মাথায় বজ্রাঘাত করেছে বিএনপি সরকারের। কিন্তু দেখুন তার আগে থেকেই আমাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছিল। যেমন অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের চোপড়ায় ভারতীয় সেনাবাহিনীর একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এছাড়াও বিহারের কিষানগঞ্জ এবং অসমের ধুবড়িতে নতুন গ্যারিসন ইনফ্যান্ট্রি ইউনিট মোতায়েন করা হয়েছে। এই তিনটি আপনারা প্রত্যেকেই জানেন। প্রথাগতভাবে ভারতীয় সীমান্ত রক্ষার দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হলেও বর্তমানে এই করিডোর রক্ষায় সরাসরি সেনাবাহিনীর কোর পর্যায়ের মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ভারতের দাবি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার সুযোগে এই সরু করিডোরটি যেন কোনো হুমকির মুখে না পড়ে, তাই এই আগাম সতর্কতা। আর সীমান্তের এত কাছে এবং চিকেন স্নেক সংলগ্ন উত্তরের জেলাগুলিতে যেমন পঞ্চগড়, নীলফামারী ওপারে ভারতীয় সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্র ও সেনা সদস্যদের আনাগোনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এটা বাংলাদেশি পত্রিকা। বাংলাদেশ সরকার মনে করছে সীমান্তের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে এভাবে সামরিকিয়ান প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে এই সামরিক তৎপরতা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও আতঙ্কের সৃষ্টি করেছে। ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য সীমান্তে সেনাবাহিনীর বদলে বিএসএফ আর বিজিবির সমন্বয়ই শ্রেয়। দেখুন সমস্যা অনেক। সমস্যা কি কি?
চিকেন স্নেককে নিয়ে আমাদের সমস্যা রয়েছে, সেখানে চীনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, না জানি আল কায়দা, আইসিস এবং হামাসও নাকি এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়েছে, সে বিষয়ে আপনাদের আমি জানিয়েছি। আর যখন এত কিছু একটা নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়, তখন ভারতীয় সীমান্তে অবশ্যই, যেমন পঞ্চগড় আর নীলফামারী সীমান্তে আমাদের সেনাবাহিনী বিএসএফ তারা মার্চ করে, আর সেখানেই তাদের আতঙ্ক গেড়ে বসছে, নাকি স্থানীয় যারা রয়েছে তাদের নাকি মনস্তাত্ত্বিক চাপ বেড়ে যাচ্ছে, আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আর এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু বিশেষজ্ঞ তারা এটা উপলব্ধি করেছে যে এইভাবে সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধান করতে গেলে সেনাবাহিনীর বদলে বিএসএফ এবং বিজিবি দুজনের সমন্বয় শ্রেয়। আর এই কারণেই কিন্তু সাম্প্রতিককালে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি বৈঠক হয়, ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে কি উদ্ঘাটন হয়? এই যে বলছে না পুশ ইন, এটা নাকি বিশাল বড় সমস্যা, যেটাকে আমরা পুশ ব্যাক বলছি, সেটা বাংলাদেশে পুশ ইন বলছে, সেইটাই নাকি বাংলাদেশের কাছে বিশাল বড় সমস্যা। কিন্তু যখন ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু তারা চলে আসে, তাদেরকে এখানে চলে আসে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। যখন সেখানে মানে দুটো পয়সা একটু বেশি ইনকামের আশায় সেখানকার সংখ্যা গুরুরা এই ভারতে চলে আসে, এসে যেখানে সেখানে লুকিয়ে একটা ফাঁদ, বলছি না উত্তরপ্রদেশে ডাক্তারখানা খুলে বসেছিল, সে নিজে আদেও ডাক্তার নয়, এরকম কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলাদেশি পরিচয়, ভিসা করেছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 12-13 বছর তারা এই ভারতেই থেকে যায়। আর এই সবগুলোকে সামাল দিতে গেলে বলছে কি না সেনাবাহিনীর দরকার নেই, দরকার কি বিএসএফ আর বিজেপির সমন্বয়। দেখুন বিএসএফ আর বিজেপির সমন্বয় একটা করার চেষ্টা হয়েছিল, আমি রয়টার্স থেকে রেখেছি, না ইন্ডিয়ান মিডিয়া না বাংলাদেশি মিডিয়া তারা নিরপেক্ষ খবর করেছে। সেই যে নির্যাস, সেই বৈঠকের যে নির্যাস, সেটা আমি আপনাদের এই স্লাইডটাতে বোঝাবো। বলছে কি বাংলাদেশ ইন্ডিয়া টু কোঅর্ডিনেট পেট্রোলস অন বর্ডার, শেয়ার ইন্টেলিজেন্স অ্যামিড মাইগ্রেন্ট টেনশনস। যত রকম টেনশনস রয়েছে, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে যে সীমান্তে তারা পেট্রোল করবে একসঙ্গে, আর ইন্টেলিজেন্স শেয়ার করবে। কোনো রকম কোনো তথ্য যদি থাকে, ইন্টেল থাকে, তাহলে সেটা ভারত বাংলাদেশকে শেয়ার করবে, বাংলাদেশ ভারতকে শেয়ার করবে। এমনটাই কিন্তু নির্যাস উঠে আসে দুদিকের বৈঠকে। কি বলছে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো কি বলছে? বাংলাদেশ ও ভারত সীমান্তে সমন্বিত টহল এবং উন্নত গোয়েন্দা তথ্য আদান প্রদানে সম্মত হয়েছে। একদম হেডলাইনটাই হচ্ছে প্রথমটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশ ও জোরপূর্বক পুশ ইন নিয়ে উত্তেজনার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই বাংলাদেশ ভারতকে অভিযোগ করেছে যে যথাযথ প্রক্রিয়া ছাড়াই লোকজনকে সীমান্তে ঠেলে পাঠানো হচ্ছে, কিন্তু ভারত সেটি অস্বীকার করে, বলছে না সমস্ত কিছুই আইনি পদ্ধতিতেই হচ্ছে। বিএসএফ ও বিজেপির 4 দিনের বৈঠককে কোর্ডিয়াল, পজিটিভ এবং ফরওয়ার্ড লুকিং বলা হয়েছে। উভয় পক্ষই অবৈধ, অনিচ্ছাকৃত এবং জোরপূর্বক সীমান্ত অতিক্রমকে নিয়ে আলোচনা করেছে। দুই দেশের মধ্যে 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। বৈঠকে মানব পাচার, সীমান্ত হত্যা, চোরা চালান, অবকাঠামো এবং কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা, সীমান্তে শান্তি বজায় রাখার অঙ্গীকার করেছে। পরবর্তী বৈঠক নভেম্বর 2026-এ ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে তো চলছে, ভালো সমন্বয় নিয়ে চলছে বিজেপি এবং বিএসএফ। যখন একদিকে সরকারিভাবে এই ধরনের বৈঠক হচ্ছে, সমন্বয় আদান প্রদান হচ্ছে, যখন বলা হচ্ছে সমন্বিত টহল দেওয়া হবে, উভয় পক্ষে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে, তখন কেন রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের উটকো মন্তব্য করা হচ্ছে? কেন করা হচ্ছে? কেন চৈতালি চক্রবর্তীকে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে? কেন করতে হচ্ছে? কেন অলি আহমেদকে বলতে হচ্ছে যে, মানে বুঝতে পারছেন এটা একটা কূটনৈতিক সম্পর্ককে কতটা অবনতির দিকে ঠেলে দেয় এই ধরনের মন্তব্য। যখন আমি বলছি, যখন প্রশাসনিক মহলে, যখন সেনাবাহিনীর মহলে বৈঠক চলছে, তখন ইনি বলছেন 7 সিস্টার্স চূর্ণ বিচূর্ণ করে দেবো, রাশেদ প্রধান। আর যখন প্রশাসনিক মহলে এই বৈঠক চলছে, তখন বিএনপির সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে সরাসরি ভারতের নিন্দা করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিন্দা করছে, কিন্তু তার বলার অবকাশ থাকে না যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি খারাপ মন্তব্য করেছে। আর সেখানে দাঁড়িয়েই আমার বক্তব্য, বিশেষ করে রণক্ষেত্র টিমের যে মেসেজ আপনাদের জন্য থাকবে, বেশি রাজনৈতিক নেতাদের কথায় নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাবেন না। প্রত্যেক মানুষের একটি নিজস্ব আদর্শ থাকে। আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে দেশকে ভালোবেসে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তই নেবেন। একটা রাজনৈতিক নেতার কথায় নিজেকে চালিত করবেন না, তাহলে কিন্তু পস্তাতে হবে। আর যেমনটা এখন পস্তাতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ, আগামীতে বাংলাদেশের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে। তার জন্য দায়ী হয়ে থাকবে বাংলাদেশের এই বিপ্লবের সিরিজ। একের পর এক বিপ্লব করো, ভারতের বিরুদ্ধে গালিগালাজ করো, আর নিজেকে নেতা প্রমাণ করো, নতুন করে একটা স্বাধীনতা দিবস বাংলাদেশকে দিয়ে দাও, তাহলেই তুমি হিরো। আসলে এইভাবে হিরো হওয়া যায় না, ইতিহাসও তাদের ভুলে যায় না। কখনো বলছে কেটে ফেলবে, কখনো বলছে পরমাণু বোমা মারবে, আর কখনো শান্তির বাণী। হ্যাঁ, ভাবতে পারছেন পাকিস্তান, আমরা এমন একটা রাষ্ট্র নিয়ে পাশে বাস করছি, তারা কখন কে কি বলছে মানে বোঝা মুশকিল। মানে একেবারে
সব শুকিয়ে গেছে। সব শুকিয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে না, ইন্ডাস ওয়াটার ট্রিটি এখন তো শুকা নদী, এখন সাইকেল করে নদী পার হচ্ছে। এই ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি বলছে দেখুন, এখানে আনন্দবাজারে বেরিয়েছে, জল না পেয়ে দিশেহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক মন্ত্রী বললেন হাত কেটে নেব। লে ভাই, যদি আপনার ক্ষমতা থাকে হাত কেটে নেওয়ার, হাত কেটে নিন, কি করবে ভারত? মোদী যখন হাত পাত গুলো সামনে টামলে রাখছেন, আমার মনে হয় কোন সময় হাত ফাত কেটে নিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তা হুমকি কি দিচ্ছে শুনুন। ফের ভারতকে হুমকি পাকিস্তানের, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে হুমকি। সিন্ধু জলচুক্তি অমান্য করে ভারত পাকিস্তানে জল দিচ্ছে না বলে তাদের অভিযোগ, সেই নিয়ে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুদাসির মালিক, নাম শুনেছেন কখনো? আমি তো অন্তত শুনিনি। আবার জলবায়ু মন্ত্রী পাকিস্তানের আছে, এটাও তো প্রথম শুনলাম। যাই হোক, যা লিখেছে পড়ি। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুদাসির মালিক ভারতকে হুমকি দিয়েছেন 2025 সালে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই চুক্তি দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ার চেষ্টা করছে পাকিস্তান। আর সেই আবহে ভারতকে হুমকি দিলেন মালিক। দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন ভারত জলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে। পাকিস্তানের জল আটকালে ফল ভালো হবে না। ভারতকে হুঁশিয়ারি দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে মালিক বলেন, পড়শি দেশের প্রধানমন্ত্রী জলের কল নিয়ন্ত্রণ করছেন। উনি বলছেন পাকিস্তানে এক ফোঁটাও জল পৌঁছে দেবেন না, আমাদের ভাগে প্রাপ্য জল আমরা ওপরে থাবা বসাতে এলে হাত কেটে ফেলে দেবো। মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দ তার সত্যতা যাচাই করেনি। এটা সবসময় দিয়ে থাকে। 1960 সালে আপনার বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল, কিন্তু ভারত তো বরাবরই বলে গেছে যে জল আর রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না। এবার চারদিকে যখন ছি 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 শুরু হয়েছে, তখন তো আর মুখ দেখারও জায়গা নেই। তখন তো সবাই পাকিস্তানকে চেপে ধরেছে, সবাই থুতু করছে। এবার পাকিস্তানের না, তখনও করেনি। তারপরে বিলাওয়াল ভুট্টো, তিনি ঘুঙরু ভুট্টো, তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন আমাদের নো ফার্স্ট ইউজ পলিসি নেই। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতে পরমাণু বোমার হুমকি দিলেন বিলাওয়াল। এই নিয়ে কতগুলো হুমকি হলো ভাই। এর আগে তো আপনাদের পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টির ইমরান খানের তার একজন মন্ত্রী ছিলেন, আধা পাটা খেয়ে নিতেন। তো তিনি বলতেন যে हमारे पास पाओ पाओ का बोम, परमाणु बोम है ना, चिड़िया डाकेगी ना घास उगलेगा, पाओ 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 बोम मारेंगे। আরে এদের তো পরমাণু বোমা সম্পর্কে কোনো নেই, জ্ঞানই নেই। আচ্ছা, তাই যদি হতো তাহলে এই যে 2024 সালে পাহেলগাঁওয়ের পর যে এই যে একেবারে ব্রহ্মসের বারিশ হয়ে গেল, তখন তো তোমরা একটা পরমাণু মানলে না, মেরেই দেখতে। হুমকি দিচ্ছ কেন? একটা মেরে দেখতে, তার না বুঝতাম সব খোলগুলো পড়ে আছে। আমি তো বহুদিন আগে বলেছি, যা যন্ত্রপাতি আছে ভেতরে ভেতরে সব নিয়ে সৌদি আরব চলে গিয়েছে। ওই যে বলেছিলাম ওদের ধার এখন $83.83 বিলিয়ন, এই 73 বিলিয়ন ডলার নয়, টাকা। 83 বিলিয়ন পাকিস্তানি টাকা। তারপরে 4 পুস্ত লেগে যাবে এই টাকা শোধ করতে করতে, তাও শেষ হবে না। তারপরও ধার করে যাচ্ছে। আচ্ছা, একবার জিজ্ঞেস করে না
যে ধার যে দিচ্ছ কি দিতে হবে জিজ্ঞেস করে না, কারণ এরপরে তো পাকিস্তানটা ভাগাভাগি হবে। সৌদি আরব বলবে এই অংশটা আমার, আমেরিকা বলবে এই অংশটা আমার, চীন বলবে এই অংশটা আমার। যে যা টাকা দিয়েছে সেই অংশ মতো টাকা সব অঞ্চল কিনে নেবে, দখল নিয়ে নেবে। এমনিতেই তো আপনার পিটিভি ব্রডকাস্টিং যেটা আছে সেটা আপনার বন্ধক দেওয়া আছে, রেডিও স্টেশন বন্ধক দেওয়া আছে, এমনকি হাইওয়েগুলো পর্যন্ত বন্ধক দেওয়া আছে। মজাই পাকিস্তানের এই অবস্থা। আর ওই পাকিস্তান থেকে নাকি পরমাণু বোমা আপনারা নৌকা করে নিয়ে আসবেন বলেছিলেন না আপনাদের কি একজন বাংলাদেশের? আমরা শুধু হাসি, পরমাণু বোমা নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসবে। নিয়ে আসুন ভাই, আমরা একটু দেখি। তা এই নিয়ে যখন চারদিকে ছিছি চলছে, তখন আবার মুখ বাঁচানোর জন্য আবার স্টেটমেন্ট দিচ্ছে, গিয়ে মুখ বাঁচাতেই ভারতকে অনুকরণ। এবার বিশ্বমঞ্চে শান্তি বার্তা, পাকিস্তানের দূত বিলাওয়াল আবার উল্টো সুর গাইতে শুরু করে দিচ্ছে। চারদিকে এমন কিস্তির বন্যা বইছে, বিলাওয়াল উল্টো সুর গাইতে আরম্ভ করে দিচ্ছে। এখন কোন দিকে যাবেন আপনি? ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়শি আর ডান দিকে এক পড়শি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড় মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে। আর ছোটে মিয়া ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কেউ কিন্তু আসছে না। আসছে কারা? 2000-2500 লোক সব লাইন দিচ্ছে পাসপোর্টের জন্য, এই ভিসার জন্য। এতই দখল করার ইচ্ছা, তাহলে পরে এই পাসপোর্টের লাইনে অত ভিড় করছেন কেন? ভারতের প্রতি এত ঘৃণা। আমাদের এখানে নাকি টয়লেট নেই, আমরা রাস্তায় বসে নাকি ওই সমস্ত কাজকর্ম করি। তো সেসব জায়গায় আপনাদের থাকতে খারাপ লাগে না? সেই সমস্ত দোকানে খেতে খারাপ লাগে না? আসলে হচ্ছে ঈর্ষা। পাকিস্তানের যে ঈর্ষাটা, পাকিস্তানেরই তো বংশজ, তাদেরই এই ঈর্ষাটা রয়ে গেছে। আর পাকিস্তানের বংশজ যারা নয়, তারা হচ্ছে গিয়ে মানে দেশপ্রেমী। আর এইগুলো হচ্ছে চিরিং বিরিং করে ওই চিংড়ি মাছের মতো লাফায়। নতুন চিংড়ি ধরলে ওই জেলেরা যেমন লাফায়, আমি আপনাদের ভিডিওতেই দেখেছি। মহসিনুল হক, তিনি মাঝে মাঝে ভিডিও করেন, আমি ওনার খুব ভক্ত, আমি ওনার ভিডিওগুলো দেখি। তা ওনার ভিডিওতে মাছ ধরা দেখতে আমি খুব ভালোবাসি, আমি মাছ ধরা দেখি। তো ওই চিংড়ি মাছগুলো লাফায়। এই চিংড়ি মাছগুলো যখনই ওই ভিসা নিতে যাবে না, এক এক করে ধরা পড়বে। যদিও বা ওইখানে ধরা না পড়লি, ওখানে যদি ধরা না পড়িস, তাহলে পরে ভারতে এলে তো ভারতের ইমিগ্রেশন ধরে সোজা একদম জিজ্ঞাসাবাদ করে সোজা ঢুকিয়ে দেবে। মন্ত্রী বলে ছাড় পেয়ে গেছে ডক্টর জাহিদুর রহমান, উপদেষ্টা বলে। তাই বলে আপনারা ছাড় পাবেন না, ভিসার দিকে যাবেন না। ওই যে বয়স্ক মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওনারা ভিসা পেয়ে যাবেন, নিশ্চিন্তে দেখুন, ওনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না। আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করাও হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে, সোশ্যাল মিডিয়ার আছে, সব ভারত সব তার কবজায় নিয়ে। এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সেখানে কে কি বিবৃতি দিয়েছে, ডাক্তার জাহিদুর রহমানকে পরপর দেখিয়ে দিতে পারে যে আপনি এই বলেছেন, গত 1 মাস আগেই আপনি এই বলেছেন, আপনার ফেসবুক পেজে আপনি এই পোস্ট করেছেন ভারত সম্পর্কে। তার মানে ভারতের গায়ে সব আছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড় মিয়ার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন। দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন।